হ্যালো ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয়ই ভাবছো যে স্যার তো ভলিউম 2 সলিউশন করাচ্ছিল, তাহলে হঠাৎ করে এই ভিডিও কেন নিয়ে আসলো। দেখো, এই ভিডিওটা তোমরা যদি ভালো করে একবার দেখে নাও তাহলে দেখবে যে পর্যায় সারণীর যে 3 মার্কসের কোশ্চেনগুলো দিয়েছে সেই 3 মার্কসের কোশ্চেনগুলো তোমরা ইজিলি পেরে যাচ্ছ। 3 মার্কসের কোশ্চেনে এই ধরনের কোশ্চেনই দেখবে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আছে। তো যার জন্য আমি দেখলাম যে কোশ্চেন ব্যাংকটা এখন না করিয়ে এই কোশ্চেনগুলো একবার করিয়ে দিই, তাহলে তোমরা একবারে ওই 3 নাম্বার কোশ্চেনগুলো সব পেরে যাবে। সব এরকম টাইপেরই কোশ্চেন দেখবে 3 মার্কসের কোশ্চেনে আছে, আর এরকম একটা টাইপের কোশ্চেন তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষায় পাবে, এরকম একটা মনে হচ্ছে। বোঝা গেল? তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। খুব মন দিয়ে দেখবে। আর আমি কোথায় থেকে নিয়েছি এগুলো তোমরা যে কোনো বইতেই পাবে। হ্যাঁ, অবশ্যই টেক্সট বইতে তুমি সব পাবে না, এগুলো সহায়িকা লাগবে এই কোশ্চেনগুলো পেতে গেলে। আর এগুলো যে কোনো সহায়িকাতেই পাবে, তোমরা রায়মার্টিনের সহায়িকা বলো বা তোমরা ছায়া প্রকাশনীর সহায়িকা বলো। আমি যদিও এগুলো ছায়া প্রকাশনীর সহায়িকা থেকে নিয়েছি, কারণ ল্যাঙ্গুয়েজটা একটু ইজি। ওকে, দেখো 1 নাম্বার কোশ্চেন। এই ধরনের কোশ্চেন এখন এক্সামিনারের খুব চয়েস, বুঝলে। তড়িৎ ঋণাত্মকতা ক্রম অনুসারে সাজাও পি, সিএল, এসআই আর এস। বেশ, কী আছে? ফসফরাস, ক্লোরিন, সিলিকন আর সালফার। দেখো, প্রদত্ত মৌলগুলি পর্যায় সারণীর 3য় পর্যায়ের মৌল। আমরা যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, এটা আমরা জানি। বেশ, তাহলে তোমরা যদি একবার পর্যায় সারণীটাকে দেখো, তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে, তো বইটাকে একবার খোলো, দিয়ে পর্যায় সারণীর 3 নম্বর পর্যায়ে একবার যাও। 3 নম্বর পর্যায়ে গেলেই তুমি দেখতে পাবে প্রথমে আছে সিলিকন, তারপরে আছে ফসফরাস, তারপরে আছে সালফার, তারপরে আছে ক্লোরিন। ব্যাস, তাহলে এই দিক থেকে এই দিকে কী হচ্ছে? তড়িৎ ঋণাত্মকতা বাড়ছে। বুঝতে পেরেছ? ব্যাস, তাহলে তুমি সাজিয়ে দিলে। 2 নম্বর কোশ্চেন বলছে হ্যালোজেন মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার ক্রম কী হবে। হ্যালোজেন মৌল আছে কত নম্বরে? 17 নম্বরে। 17 নম্বরের প্রথমে কে থাকে? এফ, তারপরে সিএল, তারপরে বিআর, তারপরে আই। আমি বারবার স্টুডেন্টদেরকে এই কথাটা বলি যে এই সিকোয়েন্সটা মনে রাখবেই। হ্যালোজেন মৌল থেকে কোশ্চেন তোমাদের আসবে। তাহলে ওপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতা আবার কমে, তাহলে একদম ওপরে কে আছে? ফ্লোরিন। ঠিক, এবার এরা কী অনুযায়ী সাজাতে বলেছে? এই দেখো, হ্যালোজেন মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার ক্রম যে এইটা, সেটা ব্যাখ্যা করো। ওরা ক্রমটা বলে দিয়েছে, তাহলে ব্যাখ্যা করতে বলেছে, তাহলে আরও সহজ করে দিয়েছে। তাহলে আয়োডিনের সব থেকে কম, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে ফ্লোরিন। কি বলবো না, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীর মৌল এগুলো। আমরা জানি শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ হ্রাস পায়। সুতরাং হ্যালোজেন মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার ক্রম হচ্ছে এইটা। ব্যাস, হয়ে গেল। 3 নম্বর কোশ্চেন, ফ্লুরিন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, এখানে কোশ্চেনটা দেখি, কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? সেটা হচ্ছে ফ্লুরিন। আর কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন? সেটা হচ্ছে সিজিয়াম। ওকে, সিজিয়াম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, নেক্সট পেজে যাই। দেখো, নেক্সট পেজে কোশ্চেন আমাদের জন্য হাজির। কি বলছে? দীর্ঘ পর্যায় সারণীতে কয়েকটা মৌল বলে দিয়েছে, সোডিয়াম, ওকে, অ্যালুমিনিয়াম এবং ফ্লোরিন। ওকে, তো বলছে যে এইগুলো অবস্থান কোথায় তা উল্লেখ করো। আচ্ছা, তোমাকে যদি বলে যে অবস্থান কোথায় তা দেখাও ভেঙে, যে কিভাবে আমরা নির্ণয় করব, আমি শিখিয়ে দিই। দেখো, সোডিয়ামকে তুমি ভাঙবে। সোডিয়াম যেহেতু 11, 2,8,1, ঠিক, এইটা কে কক্ষপথ, এল কক্ষপথ, এম কক্ষপথ। ঠিক আছে, তো শেষ কক্ষপথে যটা ইলেকট্রন, সেইটা হচ্ছে শ্রেণী সংখ্যা। একটা ইলেকট্রন, সেই জন্যে 1 নং শ্রেণী, 1 নং শ্রেণী। আর কত নম্বর পর্যায়? কটা কক্ষপথ দেখে নাও, 3টে কক্ষপথ, তাহলে 3 নং পর্যায়। এই যে পর্যায় সংখ্যা 3 এবং শ্রেণী সংখ্যা 1। আশা করি ক্লিয়ার। এইবার আমি অ্যালুমিনিয়ামে যাই। অ্যালুমিনিয়ামকে তুমি যদি ব্রেক করো 2,8,3, এই যে 3 সংখ্যাটা তুমি দেখতে পাচ্ছ, এইটা 2-এর থেকে বড় না ছোট? স্যার 2-এর থেকে বড়, তাহলে শ্রেণী সংখ্যা হবে 10 + 3 = 13। যদি 2-এর থেকে বেশি হয় তাহলে 10 যোগ হয়ে যাবে।
আর পর্যায় সংখ্যার ক্ষেত্রে নিয়মের কোনো পরিবর্তন হবে না, 3 নম্বর পর্যায়ই হবে। যেহেতু 3টে কক্ষপথ সেই জন্যে 3 নম্বর পর্যায়। এই দেখো পর্যায় সংখ্যা 3 আর শ্রেণী সংখ্যা 10 + 3 অর্থাৎ 13। ঠিক আছে, আর একটা তো তুমি এমনি নিজেই করতে পারবে। ব্যাস হয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। ধরো দুটি মৌলের চিহ্ন এ এবং বি এবং এদের পারমাণবিক সংখ্যা 7 ও 20। বেশ, এ সমান 7 আর বি সমান 20। খুব ভালো কথা। এ এবং বি এর অবস্থান নির্ণয় করো। আমি শিখিয়ে দিয়েছি, আশা করি তুমি পারবে। একে ভাঙবে, একে যদি ভাঙো তাহলে কী পাবে 2,5। হ্যাঁ, আর যদি বিকে ভাঙো কী পাবে 2,8,2। না, আবার একটা 8 হবে না, 8,2। ঠিক আছে, তো মেন্ডেলিপের পর্যায় সারণীতে অবস্থান চেয়েছে। একটা জিনিস তো তুমি ক্লিয়ার এটা 2 নাম্বার পর্যায়, এটা 4 নাম্বার পর্যায়। যতগুলো কক্ষপথ ততটা পর্যায়। এবার শ্রেণী দেখো, মেন্ডেলিপের পর্যায় সারণীতে না 18টা শ্রেণী ছিল না। ঠিক আছে, 8টা শ্রেণী ছিল। এবার সেইগুলো উপশ্রেণীতে ভাগ ছিল। বুঝতে পেরেছো? তাহলে যেহেতু 5টা শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, তাহলে এ হয়ে যাবে, এ এর শ্রেণী সংখ্যা হয়ে যাবে 5b। আর এখানে যেহেতু 2টো, তাহলে এর শ্রেণী সংখ্যা হয়ে যাবে যে 2a। আর পর্যায় যেটা বললাম সেটাই থাকবে। ওকে, বেশ। তারপরে তবে এখন মেন্ডেলিপের পর্যায় সারণীর অবস্থান বের করতে খুব একটা দেয় না, দীর্ঘ পর্যায় সারণীতেই দেয়। কোয়েশ্চেন নাম্বার 24। কোনো মৌলের পরমাণুতে 17টা ইলেকট্রন এবং 18টি নিউট্রন আছে। কোন কণাটির সংখ্যা দ্বারা মেন্ডেলিপের পর্যায় সারণীতে মৌলটির অবস্থান নির্ণয় করা যায় না? দেখো, নিউট্রন সংখ্যা দ্বারা, এই যে বলছে 18টা নিউট্রন আছে, এই 18টা নিউট্রন দ্বারা আমরা কিন্তু পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারবো না। লেখাটা একটু ঝাপসা হয়েছে, একটুখানি কনসিডার করে নাও। সরি, মৌলটি মেন্ডেলিপের পর্যায় সারণীর 3য় পর্যায়। আর দেখো, যেহেতু এটা 17টা বলেছে, 2,8,7 অর্থাৎ 7b শ্রেণীতে অবস্থিত। ঠিক আছে, আর 3টে যেহেতু কক্ষপথ, তাহলে 3য় পর্যায়। এটা আশা করি তোমরা তখন বুঝে গিয়েছো। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমি চলে যাই। দেখো কি বলছে। একদম সুন্দর সুন্দর কোয়েশ্চেন নিয়ে এসেছি, যেগুলো পরীক্ষায় আসার মতো। বলছে কোয়েশ্চেন নাম্বার 26, আর 26 নয় এটা, সরি, মানে যেহেতু আমি বইয়ের যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেইগুলোকে তুলেছি, তাই এই নাম্বারগুলোকে একটু অ্যাভয়েড করবে, তোমরা কোয়েশ্চেনগুলো ফলো করবে। 2,8,8,1 কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস হলে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। মৌলটির পর্যায় ও শ্রেণী। দীর্ঘ পর্যায় সারণীতে অবশ্যই, কিছু না বলে দেওয়া মানেই দীর্ঘ, মানে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী যেটা আমরা পড়ছি। আচ্ছা, তুমি তো জেনে গেছো ভাই, 4টে কক্ষপথ, তাহলে 4র্থ পর্যায়। দেখো মিলে গেছে। আর শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন, তাহলে 1 নম্বর শ্রেণী। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন। এই দেখো নেক্সট কোয়েশ্চেন চলে এসছে। একটা বড় পারা কোয়েশ্চেন আছে, বুঝলে কি বলা হচ্ছে একটু দেখা যাক। ক্লোরিন বলেছে, সোডিয়াম বলেছে, ম্যাগনেসিয়াম বলেছে। ওকে, দিয়ে এগুলো কী করতে হবে? এদের মধ্যে কোন ধাতব মৌলগুলি মেন্ডেলিপের পর্যায় সারণীতে 2য় শ্রেণীতে অবস্থিত? আচ্ছা, 2য় শ্রেণীতে অবস্থিত। বেশ, দেখো সবাইকে প্রথমে কি করা হয়েছে, ক্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার, ফ্লোরিন, এগুলো সবাইকে না প্রথমে ইলেকট্রন বিন্যাস করা হয়েছে। এবার যতগুলো কক্ষপথ ততগুলো পর্যায় লেখা হয়েছে। বেশ, এবার আমাকে দেখতে হবে শেষে 2টো ইলেকট্রন আছে কার কার। দেখো, ম্যাগনেসিয়াম শেষে 2টো ইলেকট্রন, আর ক্যালসিয়াম শেষে 2টো ইলেকট্রন। তাহলে যাদের শেষে 2টো ইলেকট্রন তারা কোথায় থাকবে? 2a, তারা থাকবে 2a-তে। ওকে, 2a-তে তারা অবস্থিত থাকবে। তাহলে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম হয়ে গেল একটা উত্তর। আর কোন অধাতব মৌলগুলি মেন্ডেলিপের পর্যায় সারণীর 3য় পর্যায়ে অবস্থিত? 3য় পর্যায়ে কারা অবস্থিত? দেখো, 3য় পর্যায়ে থাকতে গেলে, 3য় পর্যায় বলেছে, আরও সহজ করে দিয়েছে। তার মানে 3টে কক্ষপথ থাকতে হবে। তুমি যদি ক্লোরিনকে ভাঙো তাহলে কি হবে? 2,8,7, 3টে কক্ষপথ স্যার হবে। সোডিয়ামকে ভাঙো 2,8,1, স্যার হবে। তারপরে তুমি ম্যাগনেসিয়ামকে ভাঙো 2,8,2, এটাও হবে।
তাই না? তাহলে এই তিনটে কিন্তু তৃতীয় পর্যায়ে অবস্থিত। আরও একটা হবে গো, সালফার হবে, সালফার 16, 16কে ভাঙো 2,8,6, তাহলে এরা কিন্তু সবাই তৃতীয় পর্যায়ে অবস্থিত। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, এটা অনেকটা ঝাপসা মনে হতে পারে, এটা তোমরা নিজে করবে, আমি একটুখানি বলে দিই। কোনো নিচের মৌলগুলির পর্যায় সারণীর কোন কোন শ্রেণীতে অবস্থান করে? আচ্ছা, অক্সিজেন কোথায় অবস্থান করে এটা বলতে হবে, ক্লোরিন কোথায় অবস্থান করে বলতে হবে, কার্বন কোথায় অবস্থান করে বলতে হবে, হিলিয়াম কোথায় বলতে হবে, আয়োডিন কোথায় বলতে হবে, আর হাইড্রোজেন কোথায় বলতে হবে। দেখো, হাইড্রোজেন তো 1 নম্বর পর্যায়, 1 নম্বর শ্রেণী, এটা তো তোমরা পেরেই যাবে। ঠিক আছে, তোমরা আধুনিক বলবে, ঠিক আছে, মেন্ডেলিভেরটা বলতে হবে না, তোমরা আধুনিকটা করবে, একদম ইজি। ঠিক আছে, একদম ইজি। 8 নাম্বার অক্সিজেনে কি, অক্সিজেনের কটা ইলেকট্রন? 8টা, তাহলে ভাঙো না 2,6, তাহলে 2 নম্বর পর্যায়, আর 6 + 10 অর্থাৎ 16 নম্বর শ্রেণী হলো। ক্লোরিনকে ভাঙো 2,8,7, কী হবে? 3 নম্বর পর্যায়, কারণ 3টে কক্ষপথ, আর 7 + 10 অর্থাৎ 17 নম্বর শ্রেণী। কার্বনকে ভাঙো 2,4, তাহলে 2 নম্বর পর্যায়, আর 4 + 10 অর্থাৎ 14 নম্বর শ্রেণী। ঠিক আছে, এরকম করে বের করবে। আয়োডিনটা 53, আয়োডিনটা তোমরা আমাকে জানাবে যে আয়োডিন কী হবে। ঠিক আছে, আয়োডিনটাকে আমি ভেঙে দেবো। দেখো 53 যেহেতু 2,8, দেওয়াই তো আছে, এই দেখো 2,8,18,18,7, এটা তোমরা জানাবে আমাকে অবশ্যই যে কত নম্বর পর্যায় এবং কত নম্বর শ্রেণী আয়োডিন। নেক্সট নেক্সট কী বলা হচ্ছে দেখো, এটা অ্যাভয়েড করো, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। এই ধরনের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলছে এ বি সি 3টি ভিন্ন প্রকৃতির মৌল, এদের মধ্যে বি হলো দ্বিতীয় পর্যায়ে একটি নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস আছে কে? দ্বিতীয় পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস আছে কে? যেই থাকুক না কেন, তার পর্যায় দ্বিতীয়, তার মানে সে 2,8, আর নিষ্ক্রিয় গ্যাস যেহেতু সেই জন্য 8 হবে শেষে। বেশ, ঠিক আছে। এদের পারমাণবিক সংখ্যা Z-1, Z এবং Z+1, তাহলে সিটা কত হবে? 2,8,1, যেহেতু Z+1, আর এটা কত হবে? Z-1, তার মানে 2,7। বি ছাড়া এদের মধ্যে কোনটি নিশ্চিতভাবে অধাতু? অধাতু মানে ইলেকট্রন গ্রহণ করবে, বর্জন করবে না। এখানে গ্রহণ কে করতে চাইবে? এ, কারণ এ গ্রহণ করে 8টা করতে চাইবে, তাহলে এ হচ্ছে গিয়ে অধাতু। আর সি নিশ্চিতভাবে ধাতু, কারণ এই একটা ত্যাগ করে দিতে চাইবে, দিয়ে ও চাইবে যে আমি 2, যেন 8 হয়ে যাই। ঠিক আছে, তাহলে এ হচ্ছে নিশ্চিতভাবে ধাতু। আচ্ছা, তারপরে দেখো এ মৌলটি মেন্ডেলিভের আচ্ছা, তারপরে বলছে যে এ মৌলটি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? তুমি আধুনিক পর্যায় সারণী বলো, তাতেই হবে। এ মৌলটি কোনো ব্যাপারই না, 7 আসে না, তাহলে 7 + 10 অর্থাৎ 17 নম্বর শ্রেণীতে অবস্থিত। ব্যাস, হয়ে গেল। আবার কি এর যোজ্যতা কত? দেখো ভাই, এই এ মৌলটা চাইবে একটা ইলেকট্রন গ্রহণ করে, হ্যাঁ, 2,8 হয়ে যাব। তাহলে কটা ইলেকট্রন গ্রহণ করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে যোজ্যতা হচ্ছে 1। বোঝা গেল? যোজ্যতা হচ্ছে 1। দেখো, 1 নম্বর শ্রেণীর ক্ষার ধাতুগুলোকে প্রদত্ত ধর্ম অনুযায়ী সাজাও। পরমাণুর আকার বৃদ্ধি, ওপর থেকে যত তুমি নিচে নামবে আকার বাড়বে। ওপরে কে থাকে ভাই? লিথিয়াম, আকার ছোট, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম। ব্যাস, হয়ে গেল উত্তর। আয়োনাইজেশন শক্তির ক্রমে সাজাও। ওপর থেকে নিচে নামলে আয়োনাইজেশন শক্তি কমবে, তাহলে লিথিয়ামের সব থেকে বেশি, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম। বিজারণ ক্ষমতার ক্রম, যত তুমি ওপর থেকে নিচে নামবে, বিজারণ ক্ষমতা জিনিসটা কি বুঝতে হবে। ওপর থেকে যত নিচে নামবে তত ইলেকট্রন ত্যাগ করে দিতে চাইবে, আর ইলেকট্রন ত্যাগ করে দিতে চাওয়া মানেই হচ্ছে বিজারণ ক্ষমতা বাড়া। তাহলে লিথিয়ামের সব থেকে বেশি, তারপরে সব থেকে কম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম। তার মানে যত ওপর থেকে নিচের দিকে তুমি নামবে তত ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বাড়বে, অর্থাৎ বিজারণ ক্ষমতা বাড়বে। বোঝা গেল? খুব কনফিউজিং এই জায়গাটা, একটু না বুঝলে কিন্তু পারবে না। হ্যাঁ, তারপরে দেখো, এটাকে আমি ইরেজ করে দিলাম। হ্যাঁ, এটাকে আমি ইরেজ করে দিলাম। হ্যালোজেন মৌলগুলিকে তুমি
আকার অনুযায়ী সাজাও। দেখো এফ সিএল বিআর আই, এই সিকোয়েন্সটা মনে রেখে দেবে। আমি রিকোয়েস্ট করছি এই সিকোয়েন্সটা মুখস্থ রাখবে। ওকে, তাহলে ফ্লুরিনের আকার সব থেকে ছোটো, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে তুমি আকার পেয়ে গেলে ঊর্ধ্বক্রমে। যত ওপর থেকে নিচে নামবে, তুমি 17 নম্বরে যাও, দেখো ওপর থেকে নিচে তুমি এই পরপর গোটাকে পেয়ে যাবে। ঠিক আছে, ওপর থেকে নিচে নামলে আকার বাড়বে। আয়োনাইজেশন শক্তির হ্রাস, সব থেকে বেশি আয়োনাইজেশন শক্তি এফ, তারপরে সিএল, তারপরে বিআর, তারপরে আই। বোঝা গেল? দেখো দেওয়া আছে। যত নিচের দিকে নামবে, আয়োনাইজেশন শক্তি কী সেটা আগে বুঝতে হবে। লাস্টের কক্ষের ইলেকট্রনটাকে আমি বের করে আনতে গেলে যে শক্তি প্রদান করতে হবে, এখান থেকে ইলেকট্রন ছাড়িয়ে নিয়ে চলে আসবো, সেইটাই হচ্ছে আয়োনাইজেশন শক্তি। তাহলে যত তুমি ওপর থেকে নিচে নামবে, তত শেষ কক্ষপথটা দূরে সরে যাচ্ছে, তার মানে আকর্ষণ বলের প্রভাবটা কমছে। ঠিক আছে, তাহলে ইজিলি তুমি বের করে নিয়ে চলে আসতে পারছো। ঠিক আছে, তাহলে যত তুমি ওপর থেকে নিচের দিকে নামবে, যত তুমি ওপর থেকে নিচের দিকে নামবে, তত কিন্তু আয়োনাইজেশন শক্তি কমবে। ঠিক আছে, আর যত পরমাণু ছোট হবে, তত আয়োনাইজেশন শক্তি বাড়বে, কারণ তখন তোমাকে বের করে আনতে গেলে অনেক বেশি শক্তি দিতে হবে, কারণ নিউক্লিয়াস ওকে জোর করে টেনে ধরে থাকবে। বুঝতে পেরেছ? ওকে, তারপরে দেখো অধাতব ধর্মের নিম্নক্রম। অধাতব ধর্ম মানে কি? অধাতব ধর্ম মানে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা। ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা। তাহলে সব থেকে বেশি কার? ফ্লুরিনের, তারপরে ক্লোরিন, কারণ ফ্লুরিন তো ছোটো, ঝাট করে ইলেকট্রন টেনে নেবে। ঠিক আছে, ব্রোমিন, তারপরে আয়োডিন। তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি। দেখো ভাই, এইটুকু তুমি তো জানো যে তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি গোটা পর্যায় সারণীর, সেটা হচ্ছে ফ্লুরিনের। ফ্লুরিনকে বলা হয় সুপার হ্যালোজেন মৌল। তাহলে আই এর সব থেকে কম, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে ফ্লুরিন। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলা হচ্ছে বন্ধু? বলছে এবিসি 3টে মৌল, এদের পরমাণু ক্রমাঙ্ক এইটা। এই ধরনের কোয়েশ্চেন দারুণ ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে, এ বি সি, বেশ। বি এর বলছে জেড, এর Z-2 আর এর বলছে Z+1। কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? তার মানে কে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। দেখো বি কিন্তু নিষ্ক্রিয়। তাহলে শেষ কক্ষপথটা আমি যদি ধরি, আমি শুধু শেষ কক্ষপথটা ধরছি, তাহলে শেষ কক্ষপথে 8, এর 6 আর এর 8,1, শেষ কক্ষপথে একটা। তাহলে গ্রহণ করতে চাইবে কে? এইটা, দুটো গ্রহণ করে 8টা হতে চাইবে। তাহলে এ বেশি তড়িৎ ঋণাত্মক। ঠিক আছে, কোনটির আয়নন শক্তি সর্বাধিক? মানে কার কাছ থেকে ইলেকট্রন বের করে আনতে গেলে বেশি শক্তি লাগবে? নিষ্ক্রিয় মৌলের। নিষ্ক্রিয় মৌলের আয়নন শক্তি সর্বাধিক, এটা মনে রাখবে। ঠিক আছে, আর তারপরে বলছে এ এবং সি দ্বারা গঠিত যৌগের প্রকৃতি এবং সংকেত কী হবে। দেখো সি কিন্তু চাইবে একটা ইলেকট্রন ত্যাগ করে দিতে। ওই একটা ইলেকট্রন যদি এ নিয়ে নিতে পারে, তাহলে যৌগ গঠন করবে, তাহলে তড়িৎযোজী। কিন্তু এ দুটো ইলেকট্রন গ্রহণ করতে পারবে, আর এই দুটো ইলেকট্রন দিতে গেলে কটা সি লাগবে? দুটো সি লাগবে, তাহলে যৌগটা হবে C2A। C2A। নেক্সট দেখো কি বলছে, নির্দেশ অনুযায়ী সাজাও। বলছে এইটা, হ্যাঁ এইটা ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী সাজাও। তড়িৎ ঋণাত্মকতা তার মানে ছোট থেকে বড়। আচ্ছা তোমরা এই মৌলকটাকে কোথায় খুঁজে পাবে বলো তো? চ্যালকোজেনে যাও, চ্যালকোজেনে। মানে 16 নম্বর শ্রেণীতে তুমি যদি চাও, তাহলে তুমি কিন্তু এদেরকে পেয়ে যাবে। তুমি দেখবে একটা জিনিস, হ্যাঁ, যে ওপর থেকে নিচের দিকে নামলে কি হবে? একটু আগেই বললাম তড়িৎ ঋণাত্মকতা কমবে। তাহলে সব থেকে কম নিচে যেহেতু টেলুরিয়াম আছে, টেলুরিয়াম, তারপরে সেলিনিয়াম, তারপরে সালফার, তারপরে অক্সিজেন। ব্যাস হয়ে গেল। অক্সিজেন একদম ওপরে আছে, সেই জন্য এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। IFBrCl আমি বারবার বলেছি, এটা আমি আর বলতে পারছি না। বিজারণ ক্ষমতা তার মানে ইলেকট্রন বর্জনের প্রবণতা। সব থেকে বেশি বর্জন করতে কে চাইবে? আই, সেই জন্য আই শেষে আছে, আর এফ এই দিকে আছে। ঠিক আছে, তাহলে এফের সব থেকে কম, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। মনে রাখবে ফ্লুরিন ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, দিতে চাইবে না। ঠিক আছে, সোডিয়াম, সিজিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম, এদের আকার অনুযায়ী সাজাও। সিজিয়াম সব থেকে বড়, কারণ তুমি যখন 1 নম্বর শ্রেণীতে যাবে, 1 নম্বর শ্রেণীতে ওপর থেকে নিচে নামো,
তুমি প্রথমে পাবে লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর সিজিয়াম। ওকে, তাহলে লিথিয়াম সব থেকে ছোটো, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম। ওকে, আই থিঙ্ক নো প্রবলেম। চলো নেক্সটে যাই। এ, বি এবং সি তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 9, 10, 11। মৌলটির মধ্যে কোনটি তড়িৎ ঋণাত্মকতা বেশি? দেখো ভাই, যার 9 তাকে তুমি লিখবে 2,8, যার 10 তুমি তাকে লিখবে 2,8, সরি এটা 2,7 লিখবে না একদম, আর যার 11 তাকে তুমি কি লিখবে 2,8,1 লিখবে তো। আচ্ছা, ইলেকট্রন নিতে কে চাইবে? এই ব্যাটা ইলেকট্রন নিতে চাইবে, কারণ 8টা করতে চাইবে, তাহলে এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এ মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বেশি। ধাতব ধর্ম কার বেশি? যে ইলেকট্রন বর্জন করতে চাইবে, এটা 2,8,11 কেন লিখেছি ভাই, 1 হবে, সরি, ইলেকট্রন বর্জন করতে চাইবে এই সি, তাহলে যে বর্জন করতে চাই তার কিন্তু ধাতব ধর্ম সব থেকে বেশি, তাহলে ধাতব ধর্ম বেশি কার? সি এর। ওকে, এ ও সি এর মধ্যে গঠিত যৌগ কী হবে? স্যার দেখুন, এ একটা ইলেকট্রন নিতে পারে, ঠিক, আর সিও কী করতে পারে? একটা ইলেকট্রন দিতে পারে, তাহলে যে মৌলটা গঠিত হবে সেটা এসি। ঠিক আছে, আয়নীয় যৌগ গঠিত হবে। হ্যাঁ, শুধুমাত্র এর মধ্যে গঠিত যৌগের প্রকৃত কী? প্রকৃতি হচ্ছে আয়নীয়, কারণ এ যেটা দেবে আর এ সেটা নেবে, হয়ে গেল উত্তর। নেক্সট চলে যাই। দেখো, এই যে খুব সুন্দর একটা কোশ্চেন দিয়েছে। হ্যাঁ, আমরা অনেক কোশ্চেন এরকম করে চলে এসেছি, এবার আমরা পেরে যাব। এবিসি 3, 11, 19, বাহ খুব ভালো। পর্যায় সারণীতে মৌল তিনটের অবস্থান কোন শ্রেণীতে? 3 মানে 2,1, তারপরে 2,8,1, তারপরে 2,8,8,1, অর্থাৎ 1 নম্বর শ্রেণীতে স্যার, প্রত্যেকটাতে 1 করে আছে, তাহলে 1 নম্বর শ্রেণীতে এরা অবস্থিত। বেশ ভালো কথা। এরপর বলা হচ্ছে এদের মধ্যে কোনটির ধাতব গুণ সবচেয়ে বেশি? এখানে এর পরের উত্তরগুলো কিন্তু আমি নিইনি, ঠিক আছে, এটা একটুখানি তোমরা লিখে নিতে হবে। ধাতব গুণ সবচেয়ে বেশি কার? আচ্ছা, কে ইলেকট্রন ত্যাগ করে দিতে চাইবে বলো তো? যে ত্যাগ করে দিতে চাইবে তাড়াতাড়ি, তারই ধাতব গুণ বেশি। এই যে এই ব্যাটা কত? সি, তাহলে সি এর ধাতব গুণ সবচেয়ে বেশি। আর বি এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় সমযোজী না তড়িৎযোজী যৌগ উৎপন্ন হবে? বি, বি মানে এইটা, আর এটা হচ্ছে গিয়ে এ। দেখো, ক্লোরিনকে তুমি যদি একবার লক্ষ্য করো 2,8,7 হয়, 17 যেহেতু, ও চাইবে একটা ইলেকট্রন আমি নেব, আর এ বি কি চাইবে? বন্ধু আমি একটা ইলেকট্রন ত্যাগ করব, তাহলে এর ইলেকট্রনটা ক্লোরিন নিয়ে নেবে, দিয়ে তৈরি করবে। হ্যাঁ, এই বিটাকে জানো, এই বিটা হচ্ছে Na11 না, তাহলে কি উৎপন্ন হবে? NaCl, তড়িৎযোজী যৌগ উৎপন্ন হবে। ব্যাস হয়ে গেল, আবার কি। নেক্সট দেখো, ABCD 4টে মৌল আছে, পারমাণবিক সংখ্যা বলা আছে 3, 9, 11, 17। সবচেয়ে তড়িৎ ধনাত্মক কে? ভাঙো না, 3টা তো 2,1 পেলে, তাই না? এখানে দেখো ব্রেক করাই আছে, আমি ভাঙছি না। ABCD সবচেয়ে তড়িৎ ধনাত্মক, তার মানে যে ইলেকট্রন ত্যাগ করতে চাইবে সব থেকে তড়িৎ ধনাত্মক কী হবে? এখানে সি, 2,8,1। 3 নাম্বার কক্ষপথ, মানে নিউক্লিয়াস থেকে অনেক দূরে, আকর্ষণ বল কম, এর টুক করে এটা ছেড়ে দেবে, তাহলে তড়িৎ ধনাত্মক মৌল হলো সি। এবং তড়িৎ ঋণাত্মক মৌলকে যে ইলেকট্রন নিতে চাইবে ভাই, নিতে চাইবে বি। দেখো 2,7। এবার তুমি বলতেই পারতে, আচ্ছা স্যার আপনি একটা কথা বলেন, আপনি যদি ডিটাকে লিখতেন তাহলে সেখানেও তো আপনি পেতেন 2,8,7। এও তো স্যার নিতে চাইতো ইলেকট্রন, তাহলে আপনি একে কেন তড়িৎ ঋণাত্মক বলছেন? দেখো এর 2 নম্বর কক্ষপথ, তার মানে নিউক্লিয়াসটা কাছেই আছে, আকর্ষণ বল বেশি, এ বেশি মানে প্রবলভাবে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, কারণ নিউক্লিয়াস যেহেতু কাছে আছে, আকর্ষণ বল বেশি হবে। আর এর কিন্তু নিউক্লিয়াসটা দূরে আছে, এরও একটা ইলেকট্রন দরকার, কিন্তু নিউক্লিয়াস দূরে আছে, তাহলে বেশি তড়িৎ ঋণাত্মক হচ্ছে বি। আই থিঙ্ক ক্লিয়ার? একদম। আচ্ছা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আরও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি বেশ কিছু নিয়ে এসেছি, ঠিক আছে, সেইগুলো আমি করিয়ে দেবো। আর খুব বেশি নেই যদিও, ঠিক আছে, আর 3-4টে আছে, একবার আমি দেখিয়ে দিই। এই যে এই কোয়েশ্চেনটা আছে, তোমরা একবার ট্রাই করো, যদি দেখো যে না এটা তোমরা বুঝতে পেরে গেছো, তাহলে আমি আর নেক্সট ভিডিও আর এই টপিকের ওপর আনছি না, অন্য কোনো টপিকের ওপর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আসবো। দেখো এটা ওই একই টাইপের, ABCD 4টে মৌল আছে, ঠিক আছে, দিয়ে বলছে যে কার বিজারণ ধর্ম সবচেয়ে বেশি, একবারে ক্লিয়ার করে দিয়ে এই জায়গাটা।
বিজারণ ধর্ম মানে কি? বারবার বলেছি, ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা। তুমি দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কার বেশি? এই দেখো ডি, D19 4টে কক্ষপথ 2,8,8,1, তাহলে এর বিজারণ ধর্ম সবথেকে বেশি। ঠিক আছে। আচ্ছা, কার তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ? যে ইলেকট্রন নিতে চাইবে অথচ কম কক্ষপথ আছে, তাহলে বি কত? 2,7। এ একটা ইলেকট্রন নিতে চাইবে, আবার দুটো কক্ষপথ, তাহলে এর তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ। কার আয়োনাইজেশন শক্তি সর্বোচ্চ? আয়োনাইজেশন শক্তিও তাই। ঠিক আছে, যদি নিষ্ক্রিয় গ্যাস থাকে তাহলে নিষ্ক্রিয় গ্যাস হবে, আর যদি না থাকে তাহলে দেখতে হবে। দেখো আয়োনাইজেশন শক্তি সবচেয়ে কম বলেছে, ও তাহলে তো ডি হবে, কারণ ডি তো দেখো 4টে কক্ষপথ আছে, তাই না? ডি 4টে কক্ষপথ আছে, লাস্ট কক্ষপথের ইলেকট্রনটাকে তুমি টুক করে বের করে নিয়ে চলে আসতে পারবে, তাহলে আয়োনাইজেশন শক্তি কম। ওকে, আর বলছে যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম? পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম কোনটা? সেটা হচ্ছে, দেখো একটা জিনিস লক্ষ্য করবে, কক্ষপথ যত বাড়বে পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু তত বাড়বে। এবার এখানে তুমি বলতেই পারো যে স্যার এখানে তো দুজনার কক্ষপথ কম, একটা হচ্ছে 2,1 এর, আর একটা হচ্ছে 2,7, তাহলে কে ছোট হবে কি করে বুঝবো? দেখো 2,1 আর 2,7 এরা কিন্তু একই পর্যায়ে অবস্থিত, কারণ দুটোরই কিন্তু কক্ষপথ 2, এরা 2 নম্বর পর্যায়ে অবস্থিত। একজনা অবস্থিত 2 নম্বর পর্যায়ের 1 নম্বর শ্রেণীতে, আর একজন অবস্থিত 2 নম্বর পর্যায়ে 17 নম্বর শ্রেণীতে। আর বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হয় বলেছিলাম? বাঁ দিক থেকে ডান দিকে গেলে স্যার ব্যাসার্ধ কমে, কারণ অনেকগুলো আধান আছে, ঠিক আছে, অনেকগুলো ইলেকট্রন আছে বাইরে, তাহলে ওকে আকর্ষণ বলের প্রভাবে ছোট করে ফেলবে, তাই না? আকর্ষণ বল বেশি হবে বিয়ের ক্ষেত্রে, কারণ যেহেতু 7টা ইলেকট্রন আছে বাইরে, ঠিক আছে, তাহলে একে কিন্তু টেনে ছোট করে ফেলবে, যার ফলে বি মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম হবে। আর এই কটা থাকলো তোমাদের জন্য, এই কটা অবশ্যই একবার ভালো করে দেখো, ঠিক আছে। এই কটা দেখো, একদম ইজি কোশ্চেন আছে, ঠিক আছে। আর আমি বুঝতে পারছি যে এই পিডিএফটা স্ক্যান করতে একটু অসুবিধা হয়েছে, একটু ঝাপসা আসছে, তার জন্য সরি ভাই, ঠিক আছে। আমি এই পিডিএফটাকে পিন করে দেওয়ার চেষ্টা করব তোমাদের কমেন্ট সেকশানে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। আর ভিডিওটা একটু যাদের মনে হচ্ছে একটু স্লো পড়াচ্ছি তারা একটু ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওটা দেখবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।